তো শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর গণিত স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশের প্রথম চ্যাপ্টার নিয়ে আমি আসলাম এবং হচ্ছে একদম প্রথম পর্ব। তো আসলে আমরা উদাহরণ থেকে আগে শুরু করব এবং উদাহরণের ছোট ছোট যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমাদের এমসিকিউ হিসেবে অনেক কাজে দিবে এবং আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব যে আসলে এগুলো কোথায় কোথায় আসতে পারে এবং নৈবেত্তিকের জন্য আপনারা অবশ্যই এগুলো পড়বেন। স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা কাকে বলে? তো এটা হচ্ছে কি, প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলা হয়। স্বাভাবিক সংখ্যা হচ্ছে যেমন আমরা স্বাভাবিকভাবে যেগুলা গণনা করতে পারি, যেমন 1, 2, 3, 4 ইত্যাদি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এর পরের প্রশ্ন আসতে পারে যে অঙ্কপাতন কি? কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। ধরেন আমরা যদি 19 লিখি, 1, 9 দুইটা অঙ্ক মিলে, কারণ স্বাভাবিক সংখ্যার এই যে অঙ্ক, আমরা অঙ্ক কয়টি? অঙ্ক হচ্ছে 10টি। হ্যাঁ, তো যেমন 0 থেকে 9 পর্যন্ত, তো এখন দুইটা অঙ্ক মিলে 19 হয়েছে, এটাকে বলা হয় অঙ্কপাতন। কেন? কারণ হচ্ছে কোনো সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। যেমন আমরা এখানে অঙ্ক দ্বারা লিখেছি, একটা অঙ্ক নিয়েছি 1, একটা অঙ্ক নিয়েছি 9, এটাকে অঙ্কপাতন বলে। তারপর হচ্ছে একদম নোট করে এভাবে আপনারা নোট করে পড়বেন। তো এরপরে সার্থক অঙ্ক কয়টি? সার্থক অঙ্ক হচ্ছে 9টি। দেখেন সার্থক অঙ্ক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন বলবেন শূন্য কই? আমি আগে একটি ভিডিওতে বলেছিলাম যে শূন্য হচ্ছে সাহায্যকারী অঙ্ক, সাহায্যকারী, এবং শূন্যকে সাহায্যকারী সংখ্যা বলা হয়। তাহলে যদি প্রশ্নে আসে, নৈবেত্তিক আসে, সার্থক অঙ্ক কয়টি, অবশ্যই আপনারা 9টি দিবেন। তারপর হচ্ছে এখন দেখেন দেশীয় যে সংখ্যাপটন রীতি যেটা আছে, সেই সংখ্যাপটন রীতিতে আপনাদেরকে একটা জিনিস মুখস্থ করতে হবে। সেটা হলো যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এবং এটা কিন্তু এই ডান দিক থেকে বাম দিকে আপনারা আসবেন এবং এইটাই যদি পারেন তাহলে আপনাদের ওই যে চ্যাপ্টারে যে আছে, হ্যাঁ, কথায় লেখো, সেটা আমরা ইজিলি পারবো। তাহলে ডান দিক থেকে আমরা কিভাবে বসাবো? নিচে উদাহরণ 2-এর একটা অঙ্ক আছে। তো উদাহরণ 2-এর অঙ্কে যাওয়ার আগে আপনারা অবশ্যই বইয়ে দেখবেন যে উদাহরণ 1 নম্বরে দেওয়া আছে যে একটা সংখ্যা দেওয়া আছে 9, 8, 7, 5, 4, 7, 3, 2, 1। তো এটাকে আমরা নিয়ে একটু অ্যানালাইসিস করব। উদাহরণ 1-এ দেওয়া আছে 9, 8, 7, 5, 4, 7, 3, 2, 1। এখন এখানে যেটা হচ্ছে যে আপনার এই অঙ্কটা, এটাকে আমরা কিভাবে কথায় লিখব, ঠিক আছে? তো আগে হচ্ছে আমরা অঙ্কে লেখা শিখব, তারপর কথায় লেখা শিখব। তো যেটা হচ্ছে একটা অঙ্ক বসিয়ে তারপর হচ্ছে আমরা এই দেশীয় রীতিতে 3, 2, 2 এভাবে আমরা যদি দেই তাহলেই হয়ে যাবে। 3, তারপর হচ্ছে 2, 2, হ্যাঁ, মানে কমা দেব, তাহলেই আমরা কিন্তু এটা বসিয়ে দিতে পারবো। এটা আমরা পরে দেখব। তো আজকের আমরা দেশীয় রীতিতে তাহলে 3, 2, 2 এটা মনে রাখবেন। প্রথম 3টা সংখ্যার পরে কমা দেব, তারপরে 2টা সংখ্যার পরে কমা দেব, তারপরে আবার 2টা সংখ্যার পরে কমা দেব, তারপরে আবার 2টা সংখ্যার পরে কমা দেব। এটা উদাহরণ 1-এ আছে। এরপরে হচ্ছে উদাহরণ 2 যেটা বলছে যে 7,05,90,007, এইটাকে আমরা অঙ্কে লিখব। তাহলে এটাকে আমরা অঙ্কে কিভাবে লিখব? 7 একক স্থানীয় অঙ্কে আছে কত? 7, আমরা 7 বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে 90,000, তার মানে দশক, শতক, হাজার, এই হাজারের এখানে আছে হচ্ছে 90,000, তার মানে হচ্ছে এই হাজারটা আমরা কিন্তু দেখবেন বইয়ে অযুতের সাথে নিয়ে নিছে, অযুতটা কিন্তু হাজারের সাথে যুক্ত হয়। তার মানে যখন হাজার যদি একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে, যে ধরেন 7,000 বা 5,000 বা 6,000, তখন কিন্তু আপনারা এখানে 6,000-এর ঘরে বসাই দেবেন। কিন্তু যখন 11,000, 12,000 থাকে, তখন কিন্তু এই অযুত পর্যন্ত যায়। তার মানে 90,000 হচ্ছে এই 9 অযুতের এখানে বসবে, ঠিক আছে? আর হাজারের এখানে বসবে 0, মানে এই 90 লিখে দিলাম। তারপর হচ্ছে বলছে যে 90,000 5 লক্ষ, তার মানে এই যে 5 লক্ষ, এবারে আর আমরা কিন্তু এই যে নিযুতের ঘরে যাব না। যদি 11 লক্ষ বলতো ওই রকম, তখন দুইটা অঙ্ক যদি থাকতো তাহলে একটা অঙ্ককে আমরা নিযুতের ঘরে দিতাম, একটা অঙ্ককে লক্ষকে ঘরে দিতাম। কারণ কি, এই দুইটা মিলে কিন্তু তখন লক্ষ হয়ে যেত। কিন্তু এবারে যেহেতু 5 লক্ষ বলছে, তার মানে শুধু 5 দিয়ে দেব। আর
লক্ষের ঘরে শুধু 5 দেবো। তারপর হচ্ছে নিযুতের ঘরে কিছু থাকলো না, তারপর হচ্ছে 7 কোটি, এখানে কিন্তু 7 কোটি 7 দিয়ে দিলাম। এখন যে ঘরগুলো ফাঁকা আছে, যেমন এককের ঘর আছে 7, দশকের ঘর কিন্তু ফাঁকা, তার মানে হচ্ছে আমরা এখন এই যে দশকের ঘরে শূন্য দিয়ে দেব, শতকের ঘরে শূন্য দিয়ে দেব, হাজারের ঘরে অলরেডি শূন্য দেওয়া আছে, নিযুতের ঘরটা ফাঁকা আছে, শূন্য দিয়ে দেব। তাহলে এখন আমাদের এখানে এই অঙ্কে লেখা সংখ্যাটা কত হলো? অঙ্কে যদি লিখি 70590, তারপরে কত, আবার 007, এটা হচ্ছে আপনার 7,05,90,007। এখন 322, 3 সংখ্যা পরপর এই 3 কমা দিলাম, এই 3 কমা দিলাম, মানে প্রথমে 3 1 2 3 তিনটা অঙ্কের পর কমা দিছি, আবার কমা দেবো দেশীয় রীতিতে এভাবে, আবার 2টা অঙ্কের পরে কমা দিয়েছি, আবার 2টা অঙ্কের পরে কমা দিয়েছি, তারপর হচ্ছে এখানে একটা অঙ্ক আছে, তো এই 7,05,90,007 হয়ে গেল। এরপর হচ্ছে উদাহরণ 3 নাম্বার দেওয়া আছে, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এখন যদি সংখ্যায় বলি, সংখ্যা হচ্ছে 0 থেকে একদম 9 পর্যন্ত, তাই না? এখন এই 9টা হলো কিন্তু বৃহত্তম সংখ্যা, তাই 7 অঙ্কের আপনারা লিখবেন 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কয়টা? 7টা, 9, এরপরে আর বৃহত্তম নাই। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টা, 9, 1 2 3 4 5 6 7, 7টা 9 দিয়ে দিলাম। এরপরে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, এখন এখানে কিন্তু 7টা শূন্য দিলে হবে না, কারণ কি, ওই যে বললাম যে সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে, তার মানে 1 আগে দিতে হবে, কারণ 1 না হলে শূন্যর কিন্তু শুধু শূন্যর ভ্যালু নাই। 1 দিয়ে তারপর হচ্ছে 6টা শূন্য দেবেন, এই 3টা শূন্য দিলাম, এই 3টা শূন্য দিলাম, দেখেন 7টা অঙ্ক হয়েছে টোটাল, 1 2 3 4 5 6 7। তার মানে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, বৃহত্তম সংখ্যা যদি লিখতে হয় তখন 1 দিয়ে 6টা শূন্য হবে। আবার 5 অঙ্কের যদি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হয়, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি লিখতে হয় তাহলে 1 দিয়ে 4টা শূন্য হবে। আর 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে গেলে বা যে কোনো সংখ্যার বৃহত্তম সংখ্যা লিখতে গেলে যে কয়টা সংখ্যা উল্লেখ থাকবে সেই কয়টা 9 হবে। গেল। এরপর হচ্ছে একই অঙ্ক ব্যবহার করে, উদাহরণ 4, একই অঙ্ক ব্যবহার করে 8 8 0 7 5 3 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখন এখানে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা, এখন এই বৃহত্তম সংখ্যা কারা? বৃহত্তম সংখ্যা হচ্ছে এই যে অঙ্কগুলো আছে তার ভিতরে সবচেয়ে বড় সংখ্যাটা আগে লিখতে হবে, 8, তারপরে দেখতে পাচ্ছি 7, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 0। এখানে কিন্তু বড় থেকে ছোট পর্যন্ত লিখে গেলেই আমরা বৃহত্তম সংখ্যা পেয়ে যাব। এবারে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে হিসেব মতো কি সব ছোট থেকে বড় আসে, তার মানে 0 আগে আসবে, কিন্তু 0 আগে আসবে না, কারণ হচ্ছে দেখেন 0 যদি আগে দেই, 0 3 4 5 7 8 এভাবে যদি দেই তাহলে এই শূন্যর কোনো ভ্যালু নাই, কারণ একদম পিছনের শূন্যের কোনো ভ্যালু নাই। তখন আমরা কিন্তু এই 5টা অঙ্কের কাউন্ট করব, 3 4 5 7 8, এই 5টা অঙ্কে কাউন্ট করব, তখন কিন্তু এই শূন্য কাউন্ট করা হবে না। তার মানে তখন কিন্তু 5 অঙ্ক হয়ে যাবে, আর 5 অঙ্ক হলে তো আমাদের অঙ্ক সঠিক হবে না, কারণ শূন্যকে সর্ববামে রাখলে শূন্যর এখন ভ্যালু যদি বানাইতে হয় সেক্ষেত্রে কী করতে হবে আমাকে? শূন্য যদি ভ্যালু বানাইতে হয় তাহলে আমাদের প্রথমে শূন্যের পরে কোন সংখ্যাটা আছে ছোট? 3 আছে ছোট, তার মানে আমরা 3 দেব, তারপরে শূন্য দেব। এখন কিন্তু শূন্য পাওয়ারে আছে, শূন্য এখন হচ্ছে পাওয়ারে আছে, তার মানে 3 0 4 5, তারপর হচ্ছে কি 7 8, এইটা হলো ক্ষুদ্রতম সংখ্যা। এভাবে বইয়ে যেগুলা অঙ্ক আছে এগুলো আপনারা এখন নিশ্চিন্তে করতে পারবেন। শূন্যটা কখনো একদম সর্ববামে রাখা যাবে না, তাহলে অঙ্ক একটা কমে যাবে, তাহলে আর 6 অঙ্ক কিন্তু হবে না। এরপরে যেটা অবশ্যই মনে রাখতে হবে, প্রশ্ন 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 বিলিয়ন সমান 100 কোটি, এগুলো কিন্তু এমসিকিউতে বারবার দেখবেন অবজেক্টিভে আসবে
যেহেতু আপনাদের অবজেক্টিভ যদি থাকে তখন হচ্ছে আপনাদের অবজেক্টিভে আসবে যে 1 মিলিয়ন সমান 10 লক্ষ আর 1 বিলিয়ন সমান 100 কোটি। এটা আমাদের জানার জন্য কিন্তু অবশ্যই দরকার যে আমরা যদি না জানি যে 1 বিলিয়ন সমান কত, হ্যাঁ, তারপরে 1 মিলিয়ন সমান কত, তার মানে 1 বিলিয়নে 100 কোটিতে 1 বিলিয়ন আর 1 মিলিয়ন হচ্ছে 10 লক্ষ। তো আন্তর্জাতিক পদ্ধতি দেখেন, বিলিয়ন, মিলিয়ন, হাজার, শতক, দশক, একক, এই বিলিয়ন মিলিয়ন থাকলেই তখন আমরা বুঝবো যে এটা আন্তর্জাতিক পদ্ধতির খেলা। তো আন্তর্জাতিক পদ্ধতিতে যদি আমরা কথায় লিখতে যাই কোনো অঙ্ক, তখন আমরা কিন্তু 3 3 3 এভাবেই আমরা কমা দিব। আমরা কিন্তু আগে দিয়েছিলাম কি দেশীয় রীতিতে 3 2 2 আকারে কমা দিয়েছিলাম, এবারে কিন্তু আমরা কমা দেবো 3 3 3, মানে এটা আর কোনো ইয়া নেই। তাহলে দেখেন আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো, তো আন্তর্জাতিক পদ্ধতিতে প্রথম হচ্ছে একক, তারপরে দশক, তারপরে হচ্ছে ডান দিক থেকে বাম দিকে শতক, হাজার, হ্যাঁ, মিলিয়ন, বিলিয়ন, এভাবে। তো এখন এই যে 3 3 3 নাম্বারটা মনে রাখলে আমরা 3 সংখ্যার পরে এইটা যেহেতু বলছে আন্তর্জাতিক পদ্ধতিতে উদাহরণ 5-এ বলছে কথায় লেখো, তাহলে কথায় লিখতে বললে তাহলে এই যে 3 অঙ্ক পর পর কমা দেবো, 1 2 3 কমা দিয়েছি, 1 2 3 কমা দিয়েছি, 1 2 3 কমা দিয়েছি। তাহলে এখন আমরা এভাবে বসিয়ে দেব। যেমন তাহলে কি করতে হবে এখন? এখন হচ্ছে আমাদেরকে এইটা সুন্দর করে বসিয়ে দিতে হবে। তাহলে এখন হচ্ছে এককের স্থানে এখন প্রথমটায় আমরা কি করব, একক, দশক, শতক এই তিনটা ধরে নেব। তার মানে এককের স্থানে হচ্ছে 4, দশকের স্থানে 0, তারপরে আর একটা 0 বসাইলাম শতকের স্থানে, এরপরে কিন্তু হাজার, এই হাজারে 432, তার মানে হচ্ছে 432 দিয়ে দিলাম। তারপরে আপনার মিলিয়নের দিয়ে দিলাম 340, আর এখানে কত দেব, 204, বিলিয়নে হচ্ছে 204 দিয়ে দিলাম। তাহলে এখন আমরা কিন্তু বলতে পারি যে এখানে কত হয়েছে। তার মানে আমরা এখন ইজিলি লিখতে পারবো যে কত হয়েছে। 200, এখানে কিন্তু আপনারা এখন লিখতে পারবেন 204, এই যে 204 3 3 সংখ্যার পর পর কিন্তু কমা দিয়ে এগুলা পাইছি। তাহলে প্রথমটা ধরে নেব একক, দশক, শতক, তারপর হচ্ছে 204 বিলিয়ন। এবারে আপনারাই লিখে ফেলতে পারবেন বিলিয়ন 340, 300 মানে 300 লিখলেও হবে, 340 মিলিয়নের ঘরে যেহেতু মিলিয়ন, 340 মিলিয়ন 432,000, 432,000 যেহেতু 432,000, তারপরে কিন্তু এই দুইটা শূন্য যেহেতু, তার মানে হচ্ছে আর আছে কি একক স্থানীয় অঙ্কে আছে 4, তার মানে শুধু 4 লিখে দেব। তার মানে হচ্ছে 204 বিলিয়ন 340 মিলিয়ন 432,004, অনায়াসে আপনারা এটা পারবেন। এখন দেখেন এখানে অঙ্ক বলেছে উদাহরণ 6-এ 5 বিলিয়নে কত লক্ষ। আচ্ছা, এই অঙ্ক করতে কি কোনো কষ্ট হবে? আমরা জানি 1 মিলিয়ন সমান 10 লক্ষ, তাহলে অতএব 5 মিলিয়ন সমান 5 গুণন 10 লক্ষ, তার মানে কত দিব, 5 দশা 50, এই হলো এত লক্ষ। তাহলে 5 বিলিয়ন সমান হচ্ছে মিলিয়ন সমান হচ্ছে 50 লক্ষ, তার মানে এটা হয়ে গেল। এরপর হচ্ছে 500 কোটিতে কত বিলিয়ন। দেখেন 500 কোটিতে কত বিলিয়ন, তার মানে হচ্ছে আমরা জানি, এখানেও লিখতে হবে, আমরা জানি, এখন কোটি আগে রাখতে হবে, তার মানে 100 কোটিতে যেটা চাইছে সেটা ডান পাশে রাখবো, 1 বিলিয়ন, অতএব 1 কোটিতে কত, 1/100 বিলিয়ন, ঐকিক নিয়ম, ক্লাস 5-এ যে ঐকিকগুলো পড়ছেন ওরকম। তারপর হচ্ছে 500 কোটিতে হচ্ছে 100, তার মানে হচ্ছে যত বিলিয়ন, 100 কোটিতে 1 বিলিয়ন,
তার মানে হচ্ছে 500 কোটিতে হচ্ছে 500কে 100 দ্বারা ভাগ করলেই বের হয়ে যাবে। এই দেখেন, এই দুইটা কাটাকাটি করলে 5 বিলিয়ন। তাহলে উত্তর কত হলো? 5 বিলিয়ন। এই ছিল হচ্ছে আজকের তো উদাহরণের সমস্ত চ্যাপ্টার অধ্যায় 1-এর উদাহরণের সবগুলোই আমি মোটামুটি সুন্দর করে বুঝিয়েছি, এবং আপনারাও এরকম নোট করে রাখবেন প্রতিদিনেরটা। প্রতিদিন আমার মতো করে নোট করে একদম আমার লেকচারটা দেখে দেখে লোড করে রাখবেন, তাহলে আশা করি আপনাদের আর কোনো দিন কোনো সমস্যা হবে না। আর চ্যানেলটি ভালো লেগে থাকলে, ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।